অবশ্যই দিদি ভাই। মায়রার মুখেও ছোট্ট একটা প্রাপ্তির হাসি ফুটে ওঠে। রাত বাজে একটা। ইরফান বাড়ি ফিরেছে। ঘরের লাইট জ্বালানো। বেডের উপর নজর করলে দেখলো বেড ফাঁকা। ইরফান ঢোক গিলল। দ্রুত পায়ে ব্যালকনিতে গিয়ে চেক করলো মায়রা আছে কি না নেই। ওয়াশরুমে ঢুকলো কিন্তু পায় না। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। ঘর থেকে বেরিয়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। তার ফুপু দাদি দুজনাই আছে। তাদের কারো কাছে মায়রা আছে বলে মনে হয় ইরফানের। ইরফান আগে তার ফুপুর ঘর চেক করলো। মায়রাকে না পেয়ে সরাসরি তার গ্র্যান্ড মায়ের ঘরে যায়। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। ডিম লাইটের আলোয় মায়রার মুখটা সর্বপ্রথম তার চোখে পড়লো। তার গ্র্যান্ডমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ইরফান ধীর পায়ে এগিয়ে গিয়ে মায়রার পাশে দাঁড়ায়। মায়রার মুখ পানে চেয়ে থাকে, চোখে মুখে অসহায়ত্ব। আজ কতদিন পর রাগটাকে সামলে নিতে না পেরে আবারও তার বার্ড ফ্লাওয়ারকে আঘাত করলো। ইরফানের গলা শুকিয়ে আসে। সামান্য নিচু হয়ে মায়রাকে তার গ্র্যান্ডমার থেকে ছাড়িয়ে নেয়। মায়রাকে কোলে নিতে গেলে ইরফানের দাদি মায়রাকে নিজের সাথে শক্ত করে ধরে বলে, কেন এসেছো এখানে? ইরফান ভ্রু কুঁচকে গম্ভীর গলায় বলে, ওকে দাও। ইরফানের দাদি মায়রার মাথায় হাত বুলিয়ে রেগে বলল, ওকে ভুলে যাও, ওকে আর পাবে না তুমি। আমি তোমাদের মাঝে সব ঠিক করতে আসলাম। দেখে যা একটু ঠিক ঠিক লাগলো, সব শেষ এখন। ওকে আমি আমার সাথে কানাডা নিয়ে গিয়ে কানাডিয়ান এক ছেলের সাথে। ইরফান তার গ্র্যান্ডমার কথা বলার মাঝে শক্ত গলায় শব্দ করে বলে ওঠে। গ্র্যান্ডমা? এত শব্দ করে কথা বলায় মায়রা ঘুমের মধ্যেই নড়চড় করে উঠে। ইরফানের দাদি চোখ বুঝলেন। তিনি রেগে আছেন ইরফানের উপর। এই মেয়েটাকে মেরে গালটার কি অবস্থা করে দিয়েছে। চোখ বুজে রেখেই বলে, ইরফান দাদুভাই, তুমি এখান থেকে যাও। তুমি কি দেখছো ওর গালের অবস্থা? তোমার মাঝে দয়া মায়া নেই? ও আমার সাথেই থাকুক, তুমি যাও। ইরফান মায়রার দিকে তাকালো। চিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে মাথা নিচু করে মায়রার গালে দুটো চুমু খায়। ইরফানের দাদি চোখ ছোট ছোট করে বলে, আমাকে তোমার চোখে পড়ছে না? ইরফান গম্ভীর গলায় বলে, ওকে দিচ্ছি না তো কি করব? ওকে এখানেই আদর করছি, তুই চাইলে দেখ। ইরফানের দাদি চোখ মুখ কুচকে তাকিয়ে বলে, তুমি যাবে এখান থেকে? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, আমার পাটফ্লোরকে আমাকে দাও, আমি কিন্তু নিজে নিতে পারবো। তুমি ব্যথা পাবে বলে চেয়ে নিচ্ছি। ইরফানের দাদি আবারও চোখ বুজে বলে, তুমি যাও এখান থেকে। আজ কিছুতেই আমার দিদিভাইকে তুমি পাবে না। ইরফান মায়রাকে টেনে ধরে বলে, গ্র্যান্ডমা ওকে ছাড়ো। ইরফানের দাদি মায়রাকে ছাড়ে না। রেগে বলে, ইরফান, আমি কিন্তু তোমাকে মারবো, ওকে ছাড়ো। ইরফান অসহায় কণ্ঠে বলে, গ্র্যান্ডমা তুমি ওকে ছাড়ো প্লিজ। ইরফানের দাদি এবার কিছুটা দমলো মনে হয়। ইরফানকে একটু অন্যরকম লাগছে। মায়রাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে ইরফান মায়রাকে কোলে তুলে নেয়। এক সেকেন্ডও সময় নষ্ট না করে বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফানের দাদি অবাক হয় ইরফানের কাণ্ডে। এই এমন ধূপধাপ মেরে দেয়, আবার এই মেয়ে ছাড়াও চলে না। একে কিভাবে সিধে করা যায়। ইরফান মায়রাকে তার বেডে শুইয়ে দিল। এরপর বাইরে গিয়ে ফ্রিজ থেকে বরফ নিয়ে আসে। মায়রার পাশে বসে দু হাতে খুব মনোযোগ দিয়ে মায়রার গালে বরফ দেয় আলতো করে। মায়রার চোখে মুখে বিরক্তি। গালে ঠান্ডা অনুভূতি হওয়ায় মেয়েটা চরম বিরক্তিতে এপাশ থেকে ওপাশ ফিরে শুয়ে পড়ে। ইরফান মায়রার দিকে হেলে গিয়ে মায়রাকে তার দিকে ফেরায়। মুখ নামিয়ে মায়রার ভেজা গালে চুমু আঁকে। হাতের অর্ধেক বরফ ছুঁড়ে ফেলে হাত থেকে। এরপর আবারও আহত গালে বেশ কয়েকটা চুমু আঁকে। এরপর ইরফান বেড থেকে নেমে গিয়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। ঘড়িতে একবার সময় দেখে 1:25। এগিয়ে গিয়ে তার লাগেজ গোছায়। বেশ সময় নিয়ে তার কাজ শেষ করে। এরপর সে নিজে ফর্মাল শার্ট প্যান্ট পরে নেয়। সাদা শার্ট, উপরে কালো কোট, কালো প্যান্ট। এরপর হাত ঘড়ি পরে নিয়ে মায়রার পাশে এসে দাঁড়ায়। হাত বাড়িয়ে মায়রার গালে হাত রেখে মৃদু স্বরে বলে, সরি বাটফ্লোর। কথাটা বলে মায়রার কপালে একটা চুমু আঁকে। তারপর লাগেজ নিয়ে গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। রুমা নেওয়াজ তার স্বামীর জন্য জেগে বসে আছেন। তারেক নেওয়াজ ঘুমোতে পারছেন না, কেমন ছটফট করেছেন। রুমা নেওয়াজ পানি আনার জন্য দরজা খুলে দাঁড়ালে ইরফানকে দেখে অবাক হয়। বেশি অবাক হয় ইরফানকে ফিটফাট হয়ে রেডি হয়ে দেখে। বিস্ময় কণ্ঠে জিজ্ঞাসা করে, এত রাতে কোথায় যাচ্ছ তুমি? ইরফান মৃদু স্বরে বলে, কানাডা। আসছি আম্মু। রুমা নেওয়াজ অবাক হয়ে বলেন, কি বলছো এসব? বিদেশ যাবে কেন? ইরফান দীর্ঘশ্বাস ফেলে বলে, অফিসের কাজ প্লাস ভার্সিটির কাজ। কথাটা বলে ইরফান কিছুটা শব্দ করে বলে। বাবা আসছে। ভেতর থেকে তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলে, খবরদার আমাকে বাবা বলে ডাকবে না। যেদিন মানুষ হতে পারবে সেদিন আমায় ডাকবে। আমি কোনো অমানুষের বাবা হতে চাই না। রুমা নেওয়াজ ইরফানের দিকে তাকিয়ে। ইরফানের মাঝে তেমন কোনো হেলদোল দেখা গেল না। নীরবে উল্টে ঘুরে দাঁড়ায়। রুমা নেওয়াজ দ্রুত তার স্বামীর কাছে এসে বিচলিত কণ্ঠে বলে, ইরফান বিদেশ যাচ্ছে কেন? ইরফানের বাবা, তুমি জানতে?
ও কতদিনের জন্য যাচ্ছে? তারেক নেওয়াজ চোখ বুজে রেখেই বলল, যতদিনের জন্য ইচ্ছা হয় যাক, আর না আসুক কখনো সেটাই ভালো। এরকম ছেলে লাগবে না আমার। রুমা নেওয়াজের চোখ ছলছল করে ওঠে, অতঃপর ভাঙা গলায় বলে, তুমি আমার ছেলেটার সাথে এরকম করছো কেন? তুমি শুধু ওর উপরটা দেখছো, ভিতরটা দেখছো না? ও তোমার সেই আদরের মেয়ের কত যত্ন করে সেসব দেখো না? তুমি জানো তোমার সেই আদরের মেয়ে কি করেছে? ওকে আমার ছেলেটা ভালোবেসে কতগুলো জুতো এনে দিয়েছে। তোমার আদরের সেই মেয়ে আমার ছেলের কথা না ভেবে সবাইকে বিলিয়ে দিয়েছে। এটা ঠিক করেছে ও? তারেক নেওয়াজ তার স্ত্রীর কথা শুনে রেগে তাকালো, শক্ত গলায় বলল, একদম ছেলে হয়ে সাফাই গাইবে না। ওটাকে আজ আমার মানুষ বলতে ইচ্ছে করে না। ওই ফুলের মতো মেয়েটাকে মারতে তোমার ছেলের বুক তো দূরে, সামান্য হাতটাও কাঁপে না। ও কত বড় অপরাধ করেছে। মানলাম তোমাদের মা ছেলের কথা ঠিক, সে অনেক বড় অপরাধ করেছে, কিন্তু ও তো বাচ্চা মেয়ে, আরও হাজারটা অপরাধ করবে, তাই বলে ওকে মারতে হবে? তারেক নেওয়াজ কথা বলতে বলতে হাইপার হয়ে যায়, একটু থেমে শ্বাস নেয়। লোকটার চোখের সামনে কিছু স্মৃতি ভেসে ওঠে, গলার জোর কমে যায়, মলিন গলায় বলে, মায়েরা যে পরিবেশে বড় হয়েছে তুমি কল্পনাও করতে পারবে না রোমা। একদিন বিকেলে আমি ওদের বাড়িতে গিয়েছিলাম। মায়েরার জন্য আমি ওদের বাড়িতে যেতাম সব সময়, তুমি তো জানোই। তো গিয়ে বাড়ির উঠোনে মাত্র পা রেখেছি, তখনই দেখি একটা মেয়ে আমার পায়ের কাছে এসে হুমড়ি খেয়ে পড়ল। আমি এতই অবাক হয়েছি। মায়েরা দ্রুত আমার পায়ের কাছ থেকে উঠে দাঁড়ায়, এরপর কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আমাকে সালাম দেয়। আমি কথা বলতে পারছিলাম না। মেয়েটার দোগাল পুরো কেটে রক্ত ঝরছিল, যেন এমন হয়েছিল মায়েরা সৎ বাবা এভাবে মেরেছিল। কারণ জানি না, মায়েরাকে সেদিন দেখে অবাক হয়েছিলাম। মেয়েটার চোখে লজ্জা ছিল। আমার সামনে মার খাওয়া হয়তো লজ্জা পেয়েছিল, আর মুখে হাসি। আমি হাসতে পারলাম না অমন ফুলের মতো মেয়ের গালে এই অবস্থা দেখে। তার সৎ বাবা আমাকে পাশ কাটিয়ে চলে গেল। মেয়েটি দৌড়ে গিয়ে ভেতর থেকে মোড় এনে আমার দিকে দিয়ে একটু মিষ্টি করে বসতে বলল। আমি কি বলবো বুঝিনি, শুধু মেয়েটাকে দেখে গিয়েছিলাম। কথাটা বলে তারেক নেওয়াজ শ্বাস নেয়, বেশ কিছুক্ষণ চুপ থেকে আবারও বলে, এরপর আরেকদিন গিয়ে হঠাৎই আমার সামনে ভাতের থালা উল্টে এসে পড়ে। আমি অবাক হয়ে দেখলাম মায়েরা টেবিলে বসে আছে, আর ওর সৎবাপ নামে জানোয়ার মেয়েটার মুখ থেকে খাবার কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলেছে। সেদিনের কারণ শুনেছিলাম, ওই পশুর নাকি খাবার কম পড়বে। মায়া তার আগে খেতে বসায় এমন করেছিল। মায়া যে সেদিন চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছিল। আমি মায়েরাকে দেখতে গিয়ে এক একদিন এক একভাবে অত্যাচারিত হতে দেখেছিলাম। এজন্য ইরফানকে এত করে বলতাম বিয়েটা করে নিতে। মায়েরা মা আমার হাতে পায়ে ধরতো, আমার ছেলের সাথে যেন বিয়ে না দিয়ে মেয়েটাকে ওই জাহান্নাম থেকে নিয়ে আসি। কিন্তু আমি কি করব, এত নিরুপায় ছিলাম। ইরফানকে শুধুই বলতে থাকতাম, কিন্তু ও তো রাজি হতো না। মাঝে মাঝে ভাবতাম অন্য ছেলে দেখে বিয়ে দিই, কিন্তু মেয়েটাকে দেখে তো মায়া লাগে। আমি যেন তার বাবা হওয়ার লোভ সামলাতে পারিনি। আমার বন্ধুর রেখে যাওয়া শেষ স্মৃতি ও। কথাগুলো বলে তারেক নেওয়াজ আবারও থামলেন, গলা জড়িয়ে আসে, আবারও বলে, ইরফানকে শেষমেশ রাজি তো করাতে পেরেছি, কিন্তু কখনো বুঝিনি মেয়েটাকে এখানে এসেও এভাবে মার খেতে হবে। যদি জানতাম তবে সত্যি মায়েরাকে আমার মেয়ে করে আনার দুঃসাহস দেখাতাম না। কথাগুলো বলে তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন, যেখানে হাজারো আক্ষেপ জমানো। এরপর আবারও বলে, একদিন মায়েরার সাথে রাস্তায় দেখা হয়। মেয়েটি খালি পায়ে মাথা নিচু করে একা একা হাঁটছিল। আমি ডাকলে আমাকে সালাম দেয়। মেয়েটির মুখে একদম শুকনো ছিল। বিকেল ছিল তখন। আমি মায়েরাকে জিজ্ঞেস করলাম খেয়েছো কিনা। মায়েরা হেসে বলে, হ্যাঁ খেয়েছি আঙ্কেল, পেটে জায়গা নেই একদম। তুমি জানো সেদিন ওকে যে দেখবে সেই বলবে মেয়েটি সারাদিন না খেয়ে আছে, অথচ মুখে কি নিরুদ্দেশ হাসি ফুটিয়ে মিথ্যে বলে দিল। আমি বলেছি
মিথ্যে বলেছো তুমি। মায়েরার মুখ মলিন হয়ে যায়। মেয়েটা মাথা নিচু করে নেয়। আমি জিজ্ঞেস করলাম, কেন না খেয়ে আছে? মায়েরা হেসে উত্তর দিয়েছিল, এটা তো নতুন নয় আঙ্কেল, তাছাড়া আমার অভ্যেস আছে। আমি যখন বললাম, তুমি কি মাঝে মাঝে এমন না খেয়ে থাকো? ও কি যে একটা ভারী উত্তর দিয়েছিল হেসে। কথাটা বলে তারেক নেওয়াজ বেশ অনেকক্ষণ চুপ থাকে, এরপর ভারী গলায় বলে, বলেছিল, যারা 3 বেলা খেতে পায় তারা তো ভাগ্যবতী হয় আঙ্কেল। তুমি বুঝতে পারছো রোমা? ওই মেয়েটা তো 3 বেলা কখনো খেতে পায়নি। যারা 3 বেলা পেট ভরে খায়, মায়েরা তাদের ভাগ্যবতী ভাবে। এই মেয়ের গায়ে তোমার ছেলে দিনের পর দিন হাত তোলে। মেয়েটা এত কিছুর পরও সৎ মায়ের একটুখানি ভালোবাসা পেয়ে বলতো সে অনেক ভাগ্যবতী। এমন মা কজন পায়? সে তার সৎ বাবা মার খেয়ে ভুল যেত, অবজ্ঞা অপমান সব ভুলে যেত। তার সৎ মায়ের হাতে কখনো মার খায়নি যে, সৎ মা আদর করতো যে, তাই সে সব ভুলে থাকতো। আমার বন্ধুটার ওপর খুব রাগ আর অভিমান, বুঝলে? ও ওর বউয়ের সাথে যে আচরণগুলো করতো, মায়েরা সন্তান হয়ে বাপের পাপের শাস্তি বোধহয় পেয়েছে জীবনে। মায়েরা দাদির সম্পর্কে ভালোই ছিল, মায়ের মতো একদম। সে মায়েরাকে মায়েরার মায়ের জীবন কাহিনী শুনিয়েছে। ওর মায়ের কাহিনী আরো করুণ, সেসব বলে শেষ করা যাবে না। ভদ্র মহিলা মায়েরাকে পেটে নিয়ে যে অত্যাচারগুলো সহ্য করেছে, ওসব ভাবলেও এত খারাপ লাগে। সেই কাহিনী শুনে মায়েরা নাকি সেদিন খুব কেঁদেছিল, একটু পর জ্ঞান হারাচ্ছিল। ওর মা আমাকে বলে আমি মায়েরাকে ডক্টর দেখাই। ডক্টর বলেছিল মেয়েটার ব্রেনের উপর খুব চাপ পড়েছে, তাই এমন। আমি নিজে ওষুধ কিনে বেশ অনেকদিন মেয়েটার চিকিৎসা করাই। তুমি কি বুঝতে পারছো? মেয়েটা যে কাহিনী শুনে পাগল হতে বসেছিল, বিয়ের পর তার সেই মায়ের কাহিনী তার নিজের সাথে রিপিট হতে দেখছে। ইরফান এত এত জঘন্য ব্যবহার ওর মনে প্রভাব ফেলেনি। এখন ইরফান ওর সামনে চাঁদ সূর্য এনে দিলেও ওর মনে ধরবে সে সব। আমি প্রথমে বুঝেছিলাম মায়েরা ইরফানের সাথে স্বাভাবিক হতে পারবে না, তাই ডিভোর্সের কথা বলতাম। কিন্তু কখনো কখনো স্বার্থপরভাবে ভাবতাম মেয়েটা আমার কাছেই থাক। ও কখনো বাবার ভালোবাসা পায়নি, আমি ওকে একটু বাবা হয়ে ভালোবাসি। ইরফান ও মায়েরাকে মেনে নিচ্ছে না। সব মিলিয়ে ভাবলাম মায়েরা হয়তো একটা স্বাভাবিক জীবন পাবে, কিন্তু না, তোমার ছেলের দ্বারা এসব হবে না। আমি মেয়েটাকে একটা সুস্থ জীবন দিতে পারলাম না, শুধু সুখ এনে দিতে পারলাম না। তারেক নেওয়াজ কথাগুলো বলে তার ঝাপসা চোখ জোড়া মুছে নিল। রুমা নেওয়াজ বিস্ময়ের চোখে চেয়ে রইল তারেক নেওয়াজের পানে। ওইটুকু মেয়ের জীবন এমন, মেয়েটাকে দেখে একটুও বোঝা যায় না। রুমা নেওয়াজের চোখে কখন যে ভিজে উঠেছে সে নিজেও টের পায়নি। ইরফান বেশ কিছুক্ষণ তার বাবা মায়ের ঘরের সামনে দাঁড়িয়ে পা বাড়াতে নিলে তার বাবার কথা শুনে থেমে যায়। মায়েরা জীবন কাহিনীর এক টুকরো দুঃখ তার কানে এসে বাড়ি খায়। তার কষ্ট হচ্ছে, অস্থির লাগছে। ইরফান এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। তার ঘরের ভিতর প্রবেশ করে তার পায়ের গতি থামিয়ে দেয়। বেডের দিকে তাকায় অসহায় চোখে। মায়েরা গুটিসুটি মেরে শুয়ে আছে, ডান গালের নিচে পেতে কি নিশ্চিন্তে ঘুমায় মেয়েটা। ইরফান ঠোক গিলে তার বাবার কথাগুলো কানে বাজে। তার বার্ড ফ্লাওয়ার কখনো 3 বেলা খেতে পারেনি। তার বার্ড ফ্লাওয়ারের সামনে থেকে ভাতের প্লেট উল্টে ফেলে দেওয়া হতো। এত কষ্ট পেয়ে বার্ড ফ্লাওয়ার কোটিপতি হওয়ার ইচ্ছে করেছিল। ইরফান দুহাতে মাথার চুল টেনে ধরে। তার বার্ড ফ্লাওয়ারকে অন্য কেউ মেরে মেরে কেটে দিত। এরপর বিয়ের পর সেও মারত তার বার্ড ফ্লাওয়ারকে, আজও মেরেছে। ইরফান ডান হাত উঠিয়ে বুকের বাঁ পাশে কয়েকবার মালিশ করে। কেমন চিনচিন ব্যথা করছে, গলা শুকিয়ে আসছে। হঠাৎই বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে বেডের উপরে উঠে মায়েরাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরল। তার শরীর কাঁপছে মৃদু। মায়েরা ঘুমের মাঝে নড়ে চড়ে ওঠে, এতে শক্ত বাঁধন অনুভব করে। ইরফান মায়েরার গলায় মুখ গুজে কাপা কণ্ঠে বিড়বিড় করে, আই এম রিয়েলি সরি বাটফ্লাওয়ার। কিছুক্ষণ পর মাথা তুলে মায়েরার ঘুমন্ত মুখ পানে অসহায় চোখে চেয়ে কেমন করে যেন ডাকে। বাটফ্লাওয়ার। মায়েরা ঘুমের ঘোরে ফোপানো কণ্ঠে বলে। শিশুওয়ালা আমায় মেরে। ইরফান মায়েরাকে শেষ করতে দেয় না। তার ঠোঁট দ্বারা মায়েরার ঠোঁট চেপে ধরে, শব্দ করে একটা চুমু আঁকে মায়েরার শুকনো ঠোঁট জোড়ায়। এরপর মায়েরার কানের কাছে মুখ নিয়ে ছোট করে বলে, আই প্রমিস ইউ বাটফ্লাওয়ার, আই উইল নেভার হার্ট ইউ এগেইন।
কথাটা বলে মায়েরার দিকে তাকালে দেখলো মেয়েটা ঘুমে বিভোর। কতক্ষণ যে মায়েরার মুখ পানে চেয়ে রইল তার ইয়াত্তা নেই। এরপর বেড থেকে নেমে টেবিলের উপর থেকে একটা প্যাড আর একটা কলম নিয়ে আবারও বাঁ হাতে মায়েরাকে জড়িয়ে নেয় নিজের সাথে। মায়েরা মাথা তার বুকে চেপে রাখে, তার বাগাল মায়েরার মাথায় ঠেকিয়ে রাখে, ডান হাতের প্যাড মায়েরার মাথার কাছে বালিশের উপর রেখে মেলে। এরপর কলমের হেড খুলে লেখার জন্য কলম ধরে, হাত কাঁপছে, মুখ নামিয়ে মায়েরার মাথায় একটা চুমু আঁকে। এরপর লেখা শুরু করে। আমার একান্ত বাটফ্লার, আমার বাটফ্লার কে জানো? আমার মায়েরা পড়ি। বাটফ্লার এক আমার ভয়ানক আসক্তি, যে আসক্তি শিকড় বহুবার ছেড়ে গিয়ে আমি বারবার ভীষণভাবে বাজেভাবে জড়িয়ে গেছি বাটফ্লার নামক আসক্তির শিকড়ে। যে আমার বাটফ্লারকে আঘাত করেছে তার শাস্তি তোমার শিশুওয়ালা প্রস্তুত করবে, আর তোমার শিশুওয়ালা তোমাকে যা আঘাত করেছে এর শাস্তি শিশুওয়ালা বাটফ্লার দিবে। তোমার শিশুওয়ালা তার বাটফ্লারের থেকে শাস্তি পেতে খুবই শীঘ্রই তোমার চরণে মাথা পাতবে। তুমি শাস্তি প্রস্তুত করে নাও। তোমার হাঁটলে শিশুওয়ালা তার বাটফ্লারের শাস্তি গ্রহণ করবে নিঃশব্দে, আর তারপর সে তার বাটফ্লারের সম্পূর্ণ সংস্পর্শে আসবে তোমার সকল অভিমান অভিযোগ মুছে দিতে। এটি তোমার একান্তই শিশুওয়ালা। লেখা শেষ করে ইরফান কাগজটি ছিঁড়ে এক ভাঁজ করে বালিশের উপর রেখে দেয়, কাগজটির উপর কলম। এরপর মায়েরার সারা মুখে ছোট ছোট বেশ অনেকগুলো চুমু আঁকে, সবশেষে কপালে সময় নিয়ে ঠোঁট দাবিয়ে রাখে। এরপর মায়েরাকে ছেড়ে বেড থেকে নেমে দাঁড়ায়। মায়েরা গুটিসুটি মেরে শুয়ে পড়ে। ইরফান মায়েরাকে কাঁথা দিয়ে ঢেকে দেয়, ঘরের এসি অফ করে হালকা করে ফ্যান দেয়। মায়েরার ঘুমন্ত বেশ অনেকক্ষণ চেয়ে থাকে। এরপর সময় নষ্ট না করে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান লাগেজ গাড়ির ডিকির ভিতর রাখলো, তখনই পেছন থেকে শুদ্ধ ঘুম জড়ানো কণ্ঠে বলে, কি রে, তোর না কালকে যাওয়ার কথা ছিল, আজ যাচ্ছিস যে? ইরফান কিছু বলল না। শুদ্ধ বিরক্ত হলো। সে ইরফানদের বাড়িতেই ছিল, তবে বাইরে থেকে এসেছিল 10টার পর এসে ঘুমিয়েছিল। এখন তার মামা তাকে ডেকে উঠালো, ইরফানকে এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে আসতে বলল। এগিয়ে এসে বলে, আজ যাচ্ছিস কেন? ইরফান গম্ভীর গলায় বলে, মাই উইশ তুই গাড়ি নিয়ে আয়। কথাটা বলে ইরফান তার বাইকের কাছে যায়। বেশ অনেকদিন পর বাইকের কাছে আসলো। ইরফান বাইকের হেলমেট পরে বাইকে উঠে বসলে শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, বাইক গাড়ি একসাথে কেমনে আনবো আমি? ইরফানের গম্ভীর স্বর। এই বাইক টাচ করলে তোর হাত ভেঙে দেবো আমি। কথাটা বলে বাইক স্টার্ট দেয়। চোখের পলকে হাওয়া হয়। শুদ্ধ চেঁচিয়ে ওঠে, আস্তে চালা, মরবি নাকি? ইরফান ততক্ষণে মিলিয়ে গিয়েছে। শুদ্ধ গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। একে কখন কোন ভূত ধরে আল্লাহ জানে। বাইক ধরতে দিবে না মানে দিবে না, হয়তো রাখার ব্যবস্থা করবে ওখানেই। শুদ্ধ কিছু একটা ভেবে হাসলো। এয়ারপোর্টে পৌঁছে শুদ্ধ লাগেজ নিয়ে বেরিয়ে আসে গাড়ি থেকে। এক সাইডে ইরফানকে উল্টো ঘুরে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এসে বলে, ধর তোর লাগেজ। ইরফান উল্টো ঘুরে শুদ্ধর দিকে তাকিয়ে বলে, ওকে দেখে রাখবি। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তুই থাকবি না, আমি দেখে রাখবো, সময় সুযোগ করে ডেট করব। চলবে না সোনা? ইরফান বিরক্ত চোখে তাকালো শুদ্ধর দিকে, গম্ভীর গলায় বলে, ফারার পিছে কাউকে লাগেনি বলে সাহস পাচ্ছিস? ফিরে এসে এই ব্যবস্থাটা করবো আগে, ওয়েট। শুদ্ধ মেকি হেসে বলে, আরে এসব কি অভদ্র কথা? আমি বলতে চাচ্ছিলাম, মাইরা তো আমারই মায়ের পেটের বোনই প্রায়। ও আসলে আমার মায়ের পেট থেকে বেরোতে গিয়ে অ্যাক্সিডেন্টলি কার না কার পেট থেকে বেরিয়ে গিয়েছে। ইরফান শুদ্ধর হাতের থেকে লাগেজ নিয়ে এগিয়ে যায় কয়েক পা। হঠাৎই থেমে গিয়ে পিছু ফিরে ডাকে। শুদ্ধ। শুদ্ধ ফোনে কিছু বলছিল। ইরফানের ডাকে শুদ্ধ মাথা তুলে তাকায়। এগিয়ে গিয়ে ইরফানের সামনে দাঁড়ালে ইরফান বলে, ওকে কলেজ গেট থেকে বের হতে নিষেধ করবি, আর একা একা কোথাও যেতে দিবি না। ঢোক গিলে বলে, আর ও যখন যা খেতে চাইবে সব এনে দেবে। শুদ্ধ কিছু বলতে চায়, তার আগে ইরফান বলে ওঠে, আই রিকোয়েস্ট ইউ, ওকে নিয়ে আর একটাও ফানি করবি না। শুদ্ধ থেমে গেল। ইরফানের দিকে ভালোভাবে তাকালো। ইরফানের চোখ দুটো বেশ লাল। শুদ্ধ ইরফানের ঘাড়ে হাত দিয়ে বলে, সব মেনে নিলাম, তোকে বেশি আপসেট লাগছে, কিছু কি হয়েছে? ইরফান ছোট করে বলে। নাথিং। কথাটা বলে ইরফান গটগট পায়ে এয়ারপোর্টের এন্ট্রি গেটের ভেতরে প্রবেশ করে। মায়েরা সকাল সকাল উঠে নামাজ পড়ে ব্যালকনির মেঝেতে চুপ করে বসে আছে। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ইরফানকে খুঁজে বেড়ায়। কোথাও নেই লোকটা, কোথায় গিয়েছে? সে তো দাদিমার সাথে ঘুমিয়েছিল। সকালে উঠে ইরফানের ঘরে দেখে বুঝেছে ইরফানই তাকে এই ঘরে এনেছে। কিন্তু সকাল থেকে ইরফানকে দেখতে না পেয়ে মেয়েটার মন ভীষণ খারাপ হয়। মায়েরা মনে মনে ভেবেছে সে ইরফানকে সরি বলবে। থাপ্পড় খাওয়া তো আর নতুন নয়, কিন্তু ইরফান তাকে জুতো দিয়েছিল, ওগুলো অন্যদের দিয়ে দেওয়া উচিত হয়নি হয়তো। বেশ বেলা করে ঘরে আসে মায়েরা। মেঝেতে একটা কাগজ পড়ে থাকতে দেখে মায়েরা এগিয়ে গিয়ে কাগজটা তুলে নেয়। তখনই তার ঘরে রীতা আসে খাবার নিয়ে। মায়েরাকে ডাকলে মায়েরা কাগজটি প্যাডের ভাঁজে রেখে রীতার দিকে এগিয়ে যায়। রীতার হাতে পরোটা চায়। রীতা হেসে বলে, রোমা আমায় দিল, তোমারে খাইতে কইলো মাইয়া, খাও নাও।
মায়েরা একটু অবাক হয়। এখন বেশ ভালোই সকাল, এত তাড়াতাড়ি কেউ খায় না, আর সেখানে তার শাশুড়ি তার জন্য এই সকাল সকাল পরোটা চা বানিয়েছে। মায়েরা রিতার হাত থেকে প্লেট আর চায়ের কাপ নিয়ে বলে। এই সাত সকালে এগুলো কে বানালো রিতাপু? রিতা হেসে বলে। রোমা আম্মা বানাইছে মাইয়া, আমিও একটু একটু সাহায্য করছি। মায়েরা মৃদু হেসে চায়ের কাপে কয়েকবার চুমুক দেয়। তার শাশুড়ির হাতে চা খুব মজা হয়। ধরনীর বুকে সন্ধ্যা নেমেছে। মায়েরা আজ কলেজে যায়নি। মেয়েটা সারাদিন ঘরেই ছিল। ইরফানের জন্য মন খারাপ। কোথায় লোকটা? আজ সারাদিন একটা বারের জন্য দেখলো না, এখনো আসে না কেন? কোথায় গিয়েছে? মায়েরা অপেক্ষা করে ইরফানের জন্য। ব্যালকনি থেকে রাস্তায় একধানে তাকিয়ে থাকে। ইরফানের গাড়ি ঢুকবে কখন সে আশায়। মাগরিবের নামাজ পড়ে এসে মায়েরা সেই যে বসলো ব্যালকনির ধারে, মেয়েটার দৃষ্টিটিরও যেমন নড়চড় নেই তেমন তার বডিরও নড়চড় নেই। ইরফান আসে না কেন? তার মনে এই প্রশ্নে ঘুরপাক খায়, অভিমানও হয়। মায়েরা ভাবে ইরফান আসলে সে কথা বলবে না, তাকে মেরেছে, সে কেন কথা বলবে? কিন্তু সে আসুক, মায়েরা অ্যাটলিস্ট তাকে দেখতে তো পাবে। অপেক্ষা করতে করতে ঘরে রুমা নেওয়াজ এসে ডাক দেয় মায়েরাকে। নিজের শাশুড়ির গলা পেয়ে মায়েরা দ্রুত ব্যালকনি থেকে ঘরের ভিতরে আসে। মৃদুস্বরে বলে, জি মা। রুমা নেওয়াজ এগিয়ে এসে নরম গলায় বলে, খেতে এসো, তোমার বাবা আমি অপেক্ষা করছি তোমার জন্য। মায়েরা চোখে মুখে বিস্ময়। সে তার শাশুড়িকে চিনতেই পারছে না। এটা তার শাশুড়ি তো বদল টদল হয়ে যায়নি নাকি? মায়েরার ভাবনার মাঝে রুমা নেওয়াজ মায়েরার হাত ধরে যেতে যেতে বলে, তোমার মাথায় তেল দাও না কেন? চুলগুলো সব নষ্ট হয়ে যাবে, খেয়ে আমার ঘরে যাবে, তেল দিয়ে দেবো, বুঝেছো? মায়েরা একটার পর একটা ঝটকা খাচ্ছে। ওরে আল্লাহ, বলে কি তার শাশুড়ি? শাশুড়িটা এত ভালো হয়ে গেল কি করে? মায়েরা ভেবেই পাচ্ছে না। নিচে নেমে দেখে ত্রিনা বেগম, দাদিমা সহ শুদ্ধ ভাইও আছে। মায়েরা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ইরফানকে খুঁজলো। সবাই আছে অথচ সেই লোকটা নেই কেন? মায়েরার ভীষণ মন খারাপ হয়। মায়েরার খাবার শেষে সত্যি রুমা নেওয়াজ মায়েরার মাথায় তেল দিয়ে দেয়। এরপর সুন্দর করে একটা বেনি করে দেয়। মায়েরা শুধু অবাক হয়ে তার শাশুড়িকে দেখলো। ইনি তো তার সাথে ঠিক করে কথাই বলতো না, সেখানে হঠাৎ এত যত্ন কেন করছে? মায়েরার আরও বেশি অবাক লাগে। রুমা নেওয়াজ বলেছে, তোমার যখন যা খেতে ইচ্ছে করবে আমায় বলবে, কেমন? মায়েরা এই কথা শুনে যতটা অবাক হয়েছে তার চেয়েও বেশি অবাক হয়েছে উনি কথাটা বলার সময় কেমন যেন ভেজা চোখে বলেছিলেন। মায়েরা সত্যি ভীষণ অবাক হয়েছে এই রুমা নেওয়াজকে দেখে। তবে ভালো লাগলো, কি সুন্দর মায়ের মতো তার যত্ন করছে। তার সৎ মা উপরে উপরে এত যত্ন করতে না পারলেও মনে মনে খুব ভালোবাসে। মায়েরা তার ঘরে এসে আবারও ব্যালকনিতে যায়। মেয়েটার মন ছটফট লাগছে। সেই গতকাল থেকে ইরফানকে এক নজরের জন্য দেখেনি। কোথায় লোকটা? আর কখন আসবে বাড়ি? তার উপর কি অনেক রেগে আছে বলে বাড়ি আসছে না? উনি আসলেই মায়েরা সরি বলে দিবে, কিন্তু উনি তো আসছেই না। মায়েরা বেলকনির রেলিং ঘেঁষে বসে পড়ে, রেলিংয়ের সাথে মাথা ঠেকিয়ে রাখে। একটু পর পর উকি দিয়ে দেখে ইরফানের গাড়ি আসছে কিনা। এভাবে অপেক্ষা করতে করতে মায়েরা একসময় ওভাবেই ঘুমিয়ে যায়। ফজরের আজানে মায়েরার ঘুম ভেঙে যায়। ধীরে ধীরে চোখ খুলে আশেপাশে তাকালে দেখলো সে ব্যালকনিতেই ঘুমিয়ে গিয়েছিল, ঘাড় ব্যথা হয়ে আছে। মায়েরা অবাক হলো, ইরফান তাকে ঘরে নিয়ে যায়নি কেন? তাহলে কি লোকটা আসেনি, নাকি তার উপর রাগ করে আর তার কাছে আসেনি? মায়েরার কেন জানি চোখ জোড়া ভিজে উঠল। মায়েরা দ্রুত মেঝে থেকে উঠে ঘরে যায়। ভেতরে লাইট জ্বালানোর সাথে ইরফান কোথাও নেই। মায়েরার ভীষণ কষ্ট হলো। ইরফান তবে আসেনি? না চাইতেও চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। বিষণ্ণ মনে বিড়বিড় করে বলে, শিশুওয়ালা কোথায় তুমি? ঘরের এক কোণায় দাঁড়িয়ে অসহায় চোখে পুরো ঘরে নজর বুলায়। বেশ কিছুক্ষণ পর দুহাতে চোখ মুছে নিয়ে মায়েরা ওয়াশরুমে যায়। অজু করে এসে ফজরের নামাজ পড়ে নেয় মায়েরা। বেলা 10টা বাজে। মায়েরার এত অসহ্য লাগছে, ইরফান কোথাও কেন নেই। মায়েরার দম বন্ধ লাগছে। সে ঘর থেকে বেরিয়ে আসে। কোথায় লোকটা? নিচে নেমে দেখলো শুদ্ধ আর দাদিমা ডাইনিংয়ে বসে খাবার খাচ্ছে। শুদ্ধ দাদি মায়েরাকে দেখে বলে, দিদি ভাই তুমি খেয়েছো? মায়েরা মাথা নেড়ে বলে। খেয়েছি দাদিমা। শুদ্ধ মুখের খাবারটুকু খেয়ে বলে, মাইরা, এসো এসো, আবার খাও। আমার প্রথম বউ ছুঁয়ে দিয়েছে, টেস্ট 1000 গুণ বেশি, তাই না গো? শুদ্ধর দাদি শুদ্ধর কান মলে বলে, হ্যাঁ তাই তো ডার্লিং, এজন্য তোমাকে আজ সব খাবার খেতে হবে। আমি রোমাকে বলছি খাবার আনতে, আমি ছুঁয়ে দিব আর তুমি খাবে। দাদিমার কথা শুনে মায়েরা হেসে ফেলল। শুদ্ধ অসহায় মুখ করে বলে, তুমি আমাকে শুধু ইনসাল্ট করো গ্র্যান্ডমা, আজ আমি অসহায় বলে? শুদ্ধর দাদি হেসে বলে, বউ থেকে লাভ দিয়ে গ্রান্ডমাতে চলে আসলে যে? শুদ্ধ ফিসফিসিয়ে বলে, আমার বউ হয়ে গেছে গ্র্যান্ডমা, তোমাকে আর পাত্তা দিব না। তুমি সেই শোকে কচু গাছের সাথে গলায় দড়ি দিও, আমি তোমাকে কচু গাছ আর দড়ি দুটোই কিনে দিব। আমার আবার দয়ার শরীর। শুদ্ধর দাদি চোখ ছোট ছোট করে বলে, বউ হয়ে গিয়েছে মানে? কোথায় তোমার বউ? শুদ্ধ হাসলো। দাদিমা হঠাৎই বলে, খবরদার বিয়ে করবে না। শুদ্ধ থতমত খেয়ে তাকায়। বয়স্ক ভদ্রমহিলা কিছুটা রেগে বলে,
তোমার ভাই তো বইয়ের গায়ে হাত তোলার উপর পিএইচডি করেছে। তোমাকেও আমার বিলিভ হচ্ছে না। আগে শপথ করবে বইয়ের গায়ে হাত তুলবে না, এরপর বিয়ে, নয়তো সারা জীবন চিরকুমার থাকবে, ফাইনাল। মায়েরা দাদিমার দিকে তাকালো। মায়েরার প্রথম এই দাদিমাকে ভালো না লাগলো, এখন বেশ ভালো লাগে। শুদ্ধ অসহায় মুখ করে তাকালো। সে তো ফারাকে 3 বার মেরেছিল, কিন্তু সে তবা করে নিয়েছে। আর জীবনে তার পাখিটার গায়ে হাত তো দূর, আঙ্গুলটাও তুলবে না। কিন্তু তার গ্র্যান্ডমা এমন খেপেছে কেন? কৌতূহলী কণ্ঠে বলে, তুমি রেগে আছো কেন? দাদিমা রেগে বলে, তোমার দাদুভাই কত ভালো জানো, আমাকে একটা ফুলের টোকাও দেয়নি, আর তোমরা কি এক বউ পেটানো নীতি পেয়েছো। শুদ্ধ বুঝতে পারছে না। মায়েরার দিকে তাকালে দেখলো মায়েরা মলিন মুখে চেয়ে আছে তার গ্র্যান্ডমার দিকে। শুদ্ধ ভ্রু কুচকে বলে, ইরফান তোমাকে আবার মেরেছে মাইরা? মায়েরা শুদ্ধর দিকে তাকিয়ে চুপ করে থাকে। শুদ্ধ বুঝলো এই জন্যে ইরফান অত আপসেট ছিল নাকি। এতদিন পর মায়েরাকে আবার মেরেছে। শুদ্ধর বিশ্বাসই হয় না। দাদিমা খাবার শেষে উঠে ঘরে চলে যায়। মায়েরা আশেপাশে কাউকে না দেখে শুদ্ধর দিকে এগিয়ে এসে ডাকে, ভাইয়া। শুদ্ধ খাবার মুখে নিয়ে মায়েরার দিকে তাকিয়ে হেসে বলে, মাইরা তুমি চিন্তা করো না, ইরফানের গলায় এক দজ্জাল বউ ঝুলিয়ে দিয়ে তোমায় সুন্দর ছেলে দেখে বিয়ে দিব, বুঝলে? মায়েরা জোরপূর্বক হাসলো। শুদ্ধ কথাটা বলে প্লেট থেকে পরোটা নিয়ে মুখে দেয়। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ভাই উনি কোথায়? শুদ্ধ ভ্রু কুচকে তাকায় মায়েরার দিকে, অতঃপর বলে, কার কথা বলছো? মায়েরা আমতা আমতা করে। আপনার ভাই। শুদ্ধ অবাক হয়। ইরফান কানাডা গিয়েছে এটা মায়েরা জানে না। শুদ্ধ বোধহয় কিছু বুঝলো। তার গ্র্যান্ডমাও রেগে আছে ইরফানের উপর, মামাও রেগে আছে মনে হলো। আবার এদিকে মায়েরাও জানে না বলছে। অবাক হয়ে বলে, তুমি জানো না ইরফান গত রাতে কানাডা গিয়েছে? শুদ্ধর কথাটা শুনে মায়েরা অবাক হয়ে তাকায়। শুদ্ধ ভ্রু কুচকে চেয়ে আছে মায়েরার দিকে। মায়েরা মাথা নিচু করে নেয়, চোখের কোণে পানি জমেছে। শুদ্ধ হেসে বলে, ওহো মাইরা, নো টেনশন। ইরফান ওখানে ফালতু হাওয়া খেয়ে সপ্তাহখানেক পরেই চলে আসবে। এসে দেখবে আমাদের মাইরা একটা কিউট বর জুটে গিয়েছে। তুমি রাজি? মায়েরা কিছু বলল না, উল্টে ঘুরে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। শুদ্ধ অবাক হলো মায়েরার কাণ্ডে। ইরফান তার মানে মায়েরাকে বলেনি। একে কি করা উচিত? বউকে একবার বলবে না? এই শালা জীবনে আর সোজা হবে না। মায়েরা সিঁড়ি বেয়ে উপরে উঠে বাকিটুকু এক প্রকার দৌড়ে ঘরে গিয়ে দরজা চাপিয়ে দেয়। ইরফান তাকে রেখে চলে গিয়েছে, কেন চলে গেল? সে তো সরি বলে দিত। সে আর কখনো ইরফানের দেওয়া জিনিস কাউকে দিবে না, মনে মনে পণ করেছে। তবুও ইরফান তাকে ফেলে চলে গেল কেন? রেগে গিয়ে তাকে আবার সে আগের মতো মানবে না, বলবে না তো? একদম প্রথম দিকে যে মেরে মেরে বলতো তাকে মানবে না কখনো, গতকাল তাকে মেরে কি একবারে চলে গেল? তাকে মানবে না বলে মায়ের দম বন্ধ লাগে। মেয়েটা দরজা ঘেঁষে বসে পড়লো, দুহাতে মুখ লুকিয়ে ফুপিয়ে উঠলো, বিড়বিড় করলো, শিশুওয়ালা, আমি আর তোমার অবাধ্য হব না, সব কথা শুনবো আমি, তুমি চলে আসো না। এভাবে কতক্ষণ সে বসে কাঁদলো। মেয়েটা ধীরে ধীরে যেন কাঁদতে শিখে যাচ্ছে। সে কি করে থাকবে শিশলাকে ছাড়া? তার কষ্ট হয় ভীষণ। শিশলা বোঝে না কেন। মায়েরার ভেতরে জমানো প্রশ্নগুলোর সাথে অভিমান, অভিযোগ যেন উগলে আসছে কান্নারূপে। মায়েরা সেদিন আর কলেজে যায়নি, সারাদিন শুয়েছিল, কান্না করেনি আর, তবে ভীষণ মন খারাপ করেছিল। একটা মানুষের সাথে কয়েক মাস থেকে হঠাৎ সেই মানুষটা যখন থাকে না, তখনকার অনুভূতি হয়তো মায়েরা তার শিশলাকে দিয়ে ভীষণ ফিল করছে। সন্ধ্যা নামলে মায়েরা ঘর থেকে বেরিয়ে নিচে আসে। শুদ্ধকে সোফায় বসে থাকতে দেখে মায়েরা এগিয়ে গিয়ে বলে, ভাইয়া, আপনার ভাইয়ের সাথে আমায় একটু কথা বলিয়ে দেবেন? শুদ্ধ মায়েরার কথা শুনে ভ্রু কুচকে তাকায়, হেসে বলে, হায় হায়, বর যেতে না যেতেই মাইরা দেখে অর্ধেক শুকিয়ে গিয়েছে। মায়েরা কিছু বলল না, তার কিছু ভালো লাগছে না। শুদ্ধ কানে ফোন ধরেছে, ইরফানকে কল করেছে, কিন্তু সে ধরল না। বেশ কয়েকবার দিয়ে ফোনে না পেয়ে হতাশ হয়ে বলে, ধরে না তো, মেবি কোনো কাজে গিয়েছে। আমার সাথে কথা হয়েছিল দুপুরের দিকে, চিন্তা করো না। কথাটা বলে শুদ্ধ কারো ফোন রিসিভ করে কথা বলতে ব্যস্ত হয়। মায়েরার এত অসহায় লাগলো, মেয়েটা কোনো কথা না বলে ঘরের দিকে এগিয়ে যায়। 2 দিন পেরিয়েছে, অথচ মায়েরা ইরফানের সাথে একটাবারও কথা বলতে পারেনি। মেয়েটার অস্থির লাগে, কিচ্ছু ভালো লাগে না। এই 2 দিন কলেজেও যায়নি মেয়েটা। ঘরের মধ্যে থেকে কেন যেন আরও দম বন্ধ লাগছে। তাই মায়েরা আজ আগে আগে কলেজে চলে এসেছিল। সারাদিন কলেজে কাটালো। মিলার সাথে টুকটাক কথা বলে একটু একটু হেসেছে। কলেজে গেট থেকে বেরিয়ে সামনে এক পা এগোতে অন্তরাকে সামনে দেখে মায়েরা থেমে যায়। অন্তরা মৃদু হেসে বলে, কেমন আছো মায়েরা? মায়েরা এতদিন পর হঠাৎ অন্তরাকে দেখে বেশ অবাক হয়। নিজেকে সামলে মৃদু হেসে বলে, আসসালামু আলাইকুম। ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? অন্তরা কিছুটা মন খারাপ করে বলে, আমি তো আবার আপু থেকে আবার ম্যাম হয়ে গেলাম। মায়েরা মৃদু হেসে বলে, সরি আপু, ভুলে গিয়েছিলাম। অন্তরা মায়েরার গালে হাত দিয়ে বলে, আচ্ছা, এখন তো মনে পড়েছে, এখন আপু বলবে? আমাকে 10 মিনিট টাইম দিতে পারবে মায়েরা? মায়েরা আশেপাশে তাকিয়ে দেখলো বাড়ির গাড়ি এখনো আসেনি। মাথা নেড়ে বলে,
আচ্ছা আপু। কথাটা বলতেই অন্তরা মায়রার হাত ধরে পাশের একটা ক্যাফেতে যায়। অন্তরা কিছু নাস্তার সাথে কোল্ড কফি অর্ডার করে মায়রার সাথে টুকটাক কথা বলে। অন্তরার মনে ঘুরছে ইরফানের থেকে মায়রাকে দূরে সরানো। সে ইরফানকে পাবে না এটা সে মেনে নিতে পারলেও অন্য কেউ ইরফানের পাশে থাকবে অন্তরা এটা মানতে পারছে না, কিছুতেই পারছে না। অন্তরা মায়রার দিকে চেয়ে হঠাৎই খুব সিরিয়াসভাবে বলে, মাইরা, আমি তোমাকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।